হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি আলোচনা করব সেটা হচ্ছে রামায়ণ অনুবাদের ধারায় শ্রেষ্ঠ কবি কে এবং তার কাব্য পরিচয় সম্পর্কে আমি কিছু আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেডলাইন নাম্বার। এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয়। তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ এবং নোটস পেতে চাচ্ছ তাহলে এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে আমি আমার টপিকটি শুরু করছি। দেখো, প্রথমেই বললাম আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটা হচ্ছে রামায়ণের অনুবাদক ধারার শ্রেষ্ঠ কবি কে এবং তার কাব্য প্রতিভার পরিচয়। তো রামায়ণ, পৌরাণিক কাহিনীর মধ্যে রামায়ণ একটা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ। ঠিক আছে, এবার রামায়ণটা দেখো, রামায়ণটা আমরা জানি যে বলা হয় সাধারণত ঋষি বাল্মীকি যিনি আছেন তিনি এই রামায়ণ লিখেছেন। কিন্তু এই রামায়ণকে আরো বাংলা ভাষায়, সে সংস্কৃত থেকে বাংলা ভাষায় অনুবাদ করে এবং শ্রেষ্ঠ কবি যিনি ছিলেন বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন তিনি কিন্তু ছিলেন এই কৃত্তিবাস ওঝা। ঠিক আছে, দেখো এখানে আমি নামটা লিখে দিয়েছি, কৃত্তিবাস ওঝা, যিনি তার এই কাব্যটি রচনার মাধ্যমে বাঙালিদের হৃদয়ে একটা বিশেষ জায়গা, বাঙালিদের হৃদয়ে একটা বিশেষ প্রিয় জায়গা দখল করে নিয়েছিল। দেখো, এই কৃত্তিবাস ওঝা সম্পর্কে যদি আমি বলি, এই কৃত্তিবাস ওঝা জন্মগ্রহণ করেছিল 1398 খ্রিস্টাব্দে নদিয়া জেলার ফুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর তার যদি একটা বিখ্যাত কাব্য সম্পর্কে আমি তোমাদেরকে বলি, দেখো আমি লিখে দিয়েছি, তার যে বিখ্যাত কাব্য নাম সেটা হচ্ছে শ্রীরাম পাঁচালী। আর তিনি যে রামায়ণটা রচনা করেছেন, প্রথমে রামায়ণ সম্পর্কে বলি, তিনি যে রচনা করেছেন, রামায়ণটা যে তিনি রচনা করেছেন, যেরকম ঋষি বাল্মীকি সংস্কৃত শ্লোকে অনেক কিছু বর্ণনা করেছেন, কিন্তু তিনি সেরকম বেশি বর্ণনা করেননি, বা সংস্কৃত শ্লোকে যে বাংলা অনুবাদ সেটাও হুবাহু টুকে দেয়নি। তিনি কিছু কিছু বিষয় ছেড়ে, যেমন অশ্বমেধ যজ্ঞ, এটা একটা ভীষণ জটিল বিষয়, সেই কারণে তিনি এই বিষয়টি ছেড়ে আরো বিভিন্ন যে গণেশের কাহিনী, আরো হনুমানের কাহিনী, এই সব কাহিনীগুলি কিন্তু তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ঠিক আছে, এবার যদি আমি তোমাদেরকে এই রামায়ণ কাব্য সম্পর্কে বলি, তিনি কি কি লিখেছিলেন এবং কেমন কেমন লিখেছিলেন, তার মধ্যে বিষয়বস্তুটা কিরকম ছিল, তাহলে সেটা আমি তোমাদের সঙ্গে মুখে আলোচনা করছি, তোমরা একটু খাতায় লিখে নেবে। ঠিক আছে, দেখো বলছে যে মধ্যযুগে অনুবাদ কাব্যের ধারায় অন্যতম কবি ছিল এই কৃত্তিবাস ওঝা। তো তার লেখা এই কাব্য নামের আমি বলে দিয়েছি নামটা, শ্রীরাম পাঁচালী ছিল তার লেখা এই কাব্য নাম। তিনি এত সুন্দরভাবে রামায়ণ লিখেছিলেন সেই ঋষি বাল্মীকির পরে, সেই কারণে জয়ানন্দ যিনি আছেন তিনি তার চৈতন্য মঙ্গল কাব্যে বলেছেন কি সুন্দরভাবে, দেখো, রামায়ণ করিল বাল্মীকি মহাকবি, পাঁচালী করিল কৃত্তিবাস অনুভবী। তাহলে রামায়ণটা কে করেছে? বাল্মীকি, আর সেটার পাঁচালী সুন্দরভাবে করেছে এই কৃত্তিবাস ওঝা। ঠিক আছে, এবার দেখো তার মধ্যে কি আছে আমরা যদি সেই সম্পর্কে দেখি, তার মধ্যে আমরা যার যার বিষয়বস্তু পাবো, যে যে ঘটনা কাহিনী পাবো, সেগুলি হচ্ছে গণেশের জন্ম, কৈকেয়ীর বরলাভ, লক্ষণের শক্তিশীল, তারপরে লবকুশের যুদ্ধ, এই সমস্ত পৌরাণিক কাহিনীগুলি কিন্তু আমরা এই অনুবাদ কাব্যর মধ্যে আমরা পেয়ে যাব। তারপরে যদি আরেকটু বলি, দেখো বলেছে যে বাঙালিয়ান পরিচয় লিপিবদ্ধ করতে কৃত্তিবাস ওঝা সিদ্ধহস্ত ছিলেন। তিনি রাম সীতার দাম্পত্য জীবনের এবং আমাদের বাঙালির ঘরের রীতিনীতিকে জীবন্ত করে তুলে উঠিয়েছিলেন। যেরকম শুধুমাত্র রাম সীতার কাহিনী, একটা সুন্দর দাম্পত্যি কথা বর্ণনা করে কিন্তু তিনি যে আমাদের জীবনের যে দাম্পত্যের কথা সেটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। তারপরে বলেছে, দেখো, বাঙালিদের ঘরের রীতিনীতি, লোকাচার, তারপরে জীবিকা, খাদ্য প্রণালী, তারপরে এই সব কাব্য ফুটে উঠেছে কিন্তু এই কাব্যটির মধ্যে।
তো 14 বছরের লক্ষণকে তিনি আহার করে সীতাকে এইভাবে বলেছেন যে প্রথমত শাক দিয়ে ভোজন আরম্ভ। মানে এই যে এই লাইনটা আমি এই শ্লোকটা যে তোমাকে বলছি, এই শ্লোকটার মধ্যে সুন্দর যে সীতা যখন ভজন করাচ্ছিলেন বা রামকে তিনি তার স্বামীকে ভজন করাচ্ছিলেন, তিনি সুন্দরভাবে তখন বলেছেন যে প্রথমত শাক দিয়ে ভোজন আরম্ভ করলেন, তারপর শুক আদি দিলেন সানদ্য, ভাজা ঝোল আদি করি 50 ব্যঞ্জন, ক্রমে ক্রমে সভা করে কৈল বিবরণ। তো এই সমস্ত লাইনগুলি, এই সমস্ত বিষয়গুলি কিন্তু এই অনুবাদ সাহিত্যের মধ্যে ফুটে উঠেছে। এবার আমরা যদি দেখি কৃত্তিবাস তার কাব্যের করুণ রসের প্রাধান্য এবং লক্ষ্ণাকাণ্ডে এই বীর রসের প্রকাশও দেখা গিয়েছিল কিন্তু। তো তার এই কাব্যটি পরিচয়ের মধ্যে দিয়ে তিনি কি করেছিলেন, বাঙালিদের মনে একটা খুব প্রিয় জায়গা কিন্তু দখল করে নিয়েছিলেন। তাই বলছে এখানে যে পর্যায়, ত্রিপদী, ছন্দে, অলঙ্কার, প্রয়াগ এবং কৃত্তিবাসের যথাযথ খুব সহজেই চোখে পড়ে। তারপরে রামায়ণের অনুবাদ শ্রেষ্ঠ কবি ছিলেন এবং বাঙালিদের হৃদয়ের কবি ছিলেন কিন্তু এই কৃত্তিবাস ওঝা। ঠিক আছে, সেই কারণে মধুসূদন দত্ত বলেছে যে কৃত্তিবাস ওঝা হচ্ছে এই বঙ্গের অলঙ্কার। তো কৃত্তিবাস ওঝাকে আমাদের যে মধুসূদন দত্ত কবি আছে, তিনি কিন্তু এই কৃত্তিবাস ওঝাকে বলেছেন, কি বলেছেন, বঙ্গের অলঙ্কার হচ্ছে তিনি, এই উপাধিটা দিয়েছিলেন। তো কৃত্তিবাস ওঝা সম্পর্কে আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল। আমি আলোচনাটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।